আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অজ্ঞাত ৪০০ জনের বিরুদ্ধে মামলা, রাতভর মোমবাতি মিছিল, ক্যাম্পাসে আজ বিক্ষোভ ও লাল কার্ড প্রদর্শনের ঘোষণা। ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জেলা প্রশাসককে ওএসডি করল সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। জয়পুরহাটে সরকারি গুদামে চাল বিক্রির চুক্তি করেনি ৭টি রাইস মিল, কালো তালিকাভুক্ত করে সবার লাইসেন্স বাতিল, বিপাকে মিল মালিকরা। এবং রাঙামাটির পাহাড়ি অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম ব্যাহত, নিজস্ব ভাষায় প্রণীত পাঠ্য বই দেয়া হলেও নেই প্রশিক্ষিত শিক্ষক। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী মামলা করেন নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন। কুয়েটের জনসংযোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখ জানিয়েছেন, তদন্ত কমিটিকে দোষী শিক্ষার্থীদের চিহ্নিত করা সহ এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট ৩ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। এদিকে মঙ্গলবার কুয়েট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে বুধবার রাতে মোমবাতি মিছিল করেছেন ছাত্ররা। পাশাপাশি আজ ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ ও সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন কর্মসূচি ডেকেছে শিক্ষার্থীরা। এর আগে জরুরি সিন্ডিকেট সভায় কুয়েটের একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া ক্যাম্পাসে সকল রাজনীতি নিষিদ্ধ, হামলাকারী ছাত্রদের বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন ও শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। দু সালের বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জেলা প্রশাসককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওএসডি করেছে অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক ৬টি প্রজ্ঞাপনে এই ৩৩ যুগ্ম সচিবকে ওএসডি করার কথা জানায়। একই কারণে এর আগে ১২ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়। এমজেএইচ মঞ্জুকে আহ্বায়ক এবং রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। এই অভিযানে আরও ৫ জনকে আটক করা হয়েছে, তবে এখনও নিহতদের পরিচয় জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। গত রাত ১টার দিকে মোহাম্মদপুরের বসিলা ৬০ ফিট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের লাউতলায় বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনীর একটি দল। এ সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় কয়েক মিনিট দুপক্ষের গোলাগুলির পর ৫ সন্ত্রাসী আত্মসমর্পণের জন্য চিৎকার করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় ২ জনের লাশ উদ্ধার করা হয়। এমজেএইচ মঞ্জুকে আহ্বায়ক এবং আতিক শাহরিয়ারকে সদস্য সচিব করে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতরাতে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রিফাত রশিদ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক এমজেএইচ মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মতোই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভূমিকা রাখতে কাজ করবে এই কমিটি। আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অনেক কিছু পেয়েছি, সব পাওয়ার সবচেয়ে বড় পাওয়া আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে পেয়েছি। বেসরকারি বিশ্ববিদ্যালয় এমজেএইচ মঞ্জুকে আহ্বায়ক, আতিক শাহরিয়ারকে সদস্য সচিব, ওমর ফারুককে মুখ্য সংগঠক এবং সাবিনাকে মুখপাত্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটির আত্মপ্রকাশ করা হয়েছে। জয়পুরহাটে সরকারি গুদামে চাল বিক্রির চুক্তি করেনি প্রায় ৭টি রাইস মিল। সরকারি শর্ত পূরণ না করায় এসব মিলকে কালো তালিকাভুক্ত করে লাইসেন্স বাতিল করেছে জেলা খাদ্য বিভাগ। মিল মালিকরা বলছেন, বাজারের চেয়ে সরকারের কাছে চালের মূল্য অনেক কম, তাই লোকসান দিয়ে চাল দিচ্ছেন না সরকারি গুদামে। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ছবি নিয়ে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম।
জয়পুরহাটে প্রতি বছর প্রায় ৭০,০০০ হেক্টর জমিতে ধান চাষ হয়। গেল আমন মৌসুমে এখানে চাল উৎপাদন হয়েছিল প্রায় ২,৩০,০০০ মেট্রিক টন। এর মধ্যে সরকারি গুদামে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয় ১০,৪৯২ মেট্রিক টন। জেলায় ৩২৭টি রাইস মিলের মধ্যে ২৬৭টি ৪৭ টাকা কেজি দরে ৯,৫৯৯ মেট্রিক টন চাল বিক্রির চুক্তি করে সরকারের সঙ্গে। কিন্তু সরকার চাল সংগ্রহের যে দাম নির্ধারণ করেছে তা বাজারের চেয়ে অনেক কম হওয়ায় বাকি ৬০টি রাইস মিল চুক্তি করেনি। তাদের দাবি, বাজার মূল্য অনুযায়ী কেজিতে ৩ টাকা করে লোকসান হচ্ছে। চুক্তি না করায় এদের কালো তালিকাভুক্ত করে লাইসেন্স বাতিল করেছে জেলা খাদ্য বিভাগ। মিল লাইসেন্স এখন থাকলে কি আর না থাকলে কি, আর বর্তমান যে চালের দাম পার কেজিতে ৩ টাকা লস হচ্ছে। এটা সরকারকে বাজার যাচাই বাছাই করতে হবে যে বাস্তবে বাজারটা কি, বাজার মূল্য কত আর সরকারি মূল্য কত। তবে বাজারে ধান চালের দাম বাড়া স্বাভাবিক বলে মনে করছেন এই ব্যবসায়ী নেতা। আমরা লাইসেন্স বাঁচার জন্য প্রতি বছরে ২ টাকা ৩ টাকা কেজি লস দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমরা টার্গেট ইনশাআল্লাহ পূরণ করবো। লস দিয়ে হলেও সরকারের সহযোগিতা করতেছি, সরকার আমাদের সহযোগিতা করে। সরকারের চাল দিবার যে আমাদের লস হচ্ছে, তবু আমরা লাইসেন্স টিকে রাখার জন্য সরকার চাল দিচ্ছি। ৬০টি রাইস মিল চুক্তি না করলেও অন্য বরাদ্দ দিয়ে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে জানালেন জেলা খাদ্য বিভাগের এই কর্মকর্তা। শতভাগ সংগ্রহ করেও আমরা প্রায় ৭,০০০ মেট্রিক টনের মতো অতিরিক্ত চাল আমরা বরাদ্দ নিয়েছি। সেখানে আমরা প্রায় ৫,০০০ মেট্রিক টন চাল অলরেডি আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। মিল মালিকদের দাবি, সরকারি গুদামে চাল দিলে তাদের ক্ষতি হচ্ছে, আবার অনেকে লাইসেন্স টিকিয়ে রাখতে বাধ্য হয়ে বিক্রি করছেন সরকারের কাছে। এ ব্যাপারে সরকারের কার্যকরী পদক্ষেপের প্রত্যাশা রাইস মিল মালিকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চ্যালেঞ্জের মুখে রাঙামাটির পাহাড়ি অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম, নিজস্ব ভাষায় প্রণীত পাঠ্য বই বিতরণ করা হলেও প্রশিক্ষিত শিক্ষকের অভাবে থমকে আছে পাঠদান কার্যক্রম। এ অবস্থায় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শিক্ষক তৈরি করে আদিবাসীদের নিজস্ব ভাষায় একাডেমিক কার্যক্রম জোরদারের তাগিদ দিয়েছেন স্থানীয়রা। রাঙামাটি থেকে পুলক চক্রবর্তীর পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। ২০১৭ সাল থেকে পার্বত্য চট্টগ্রামের শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা প্রদানের উদ্যোগ নেওয়া হয়। এই পরিকল্পনার আওতায় চাকমা, মারমা, ত্রিপুরা সহ 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষায় প্রাক প্রাথমিক শিক্ষার বইও প্রণয়ন করা হয়। উদ্দেশ্য ছিল শিশুদের নিজস্ব ভাষায় প্রাথমিক শিক্ষা দিয়ে তাদের শিক্ষণ প্রক্রিয়াকে সহজ করা। বাস্তবতা হলো 8 বছরেও আলোর মুখ দেখেনি পাহাড়ি ভাষায় পাঠদান। এবার নতুন শিক্ষাবর্ষের শুরুতেই চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর শিশুরা তাদের মাতৃভাষায় পাঠ্য বই পেলেও দক্ষ শিক্ষক না থাকায় শুরু করা যাচ্ছে না পাঠদান। শুধু চাকমা ভাষাটাই পায়, আর বাকিগুলো বলেন তংসঙ্গা বলেন, মারমা, তারপরে ত্রিপুরা, ওখানে বই দেওয়া হয় ঠিকই, কিন্তু শিক্ষকের অভাব। মাতৃভাষায় পাঠদানে দক্ষ শিক্ষক তৈরিতে সীমিত পরিসরে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। তবে তা যথেষ্ট নয় বলে মন্তব্য করে শিক্ষকরা বলেন, উদ্যোগ নিতে হবে সরকারিভাবে বড় পরিসরে। আমাদের সেরকম টিচারদের কোনো ট্রেনিং হয় না, সীমিত, যেমন ত্রিপুরা ভাষার বই আসে এই বিদ্যালয়ে, তো সেরকম টিচারদের তো আমাদের প্রশিক্ষণের অভাব। তো কয়েকজন টিচারকে প্রশিক্ষণ দেওয়া হয়, তো যারা এই প্রশিক্ষণ নেয় তারাই মূলত ক্লাসগুলো আমরা পরিচালনা করি বিদ্যালয়ের ক্ষেত্রে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, চলতি শিক্ষাবর্ষে রাঙামাটির 10 উপজেলায় চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় প্রাক প্রাথমিক থেকে 3য় শ্রেণী পর্যন্ত 30,534 জন শিক্ষার্থীর মাঝে 69,219টি পাঠ্য বই বিতরণ করা হয়েছে। আমাদের এই ত্রিপুরা ভাষায় সকল শিক্ষক সম্পন্ন হয়েছেন, চাকমা ভাষায় অল্প কিছু শিক্ষক বাকি আছেন এবং অধিকাংশ শিক্ষক সম্পন্ন হয়েছে। কিন্তু এটি আসলে অল্প সময়ের মধ্যে দেওয়াতে এটি আশানুরূপ ফলাফল আমাদের আসলে আনতে পারে নাই এখন পর্যন্ত। তো আমি মনে করি যে এই কার্যক্রমটি যদি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে হয়, আমাদের সকল শিশুকে যদি এর আয়ত্তে নিয়ে আসতে হয়, আমাদের শিক্ষকদের একটি আসলে আমি বলবো যে একটি মানসম্মত প্রশিক্ষণের আয়োজন করতে হবে। বই বিতরণ করে দায়িত্ব শেষ না করে পাঠদান কার্যক্রম নিশ্চিতের দাবি পাহাড়িদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
এদিকে চর্চা ও সংরক্ষণের অভাবে বিপন্ন হতে চলেছে পাহাড়ের ব্রো ও রেং মিটচা সম্প্রদায়ের ভাষা। এই সম্প্রদায়ের মাত্র 6 জন বেঁচে থাকলেও এখন আর মাতৃভাষায় কথা বলেন না তারা। প্রাতিষ্ঠানিক চর্চা না থাকায় ম্রো ভাষাও প্রায় বিপন্ন। পাহাড়ের প্রান্তিক এই দুই জনগোষ্ঠীর ভাষা ও বর্ণমালা রক্ষায় এগিয়ে এসেছেন ইয়াংয়ান ম্রো নামের এক যুবক। ভাষা ও বর্ণমালার বই প্রকাশের পাশাপাশি তৈরি করেছেন স্কুল ও পাঠাগার, সেখানে চলছে ভাষা ও বর্ণমালার চর্চা। বন্দরবান প্রতিনিধি মিনারুল হকের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। পাহাড়ি শিক্ষায় সবচেয়ে পিছিয়ে ম্রো সম্প্রদায়। 80-র দশকে তাদের বর্ণমালা ক্রামা তৈরি করেন এক আধ্যাত্মিক গুরু মেলনে ম্রো। তবে প্রাতিষ্ঠানিক চর্চা না থাকায় সংকটের মুখে পড়েছে এই ভাষা ও বর্ণমালা। অন্যদিকে চর্চা ও সংরক্ষণের অভাবে বিপন্নের মুখে রিংমিটচা সম্প্রদায়ের ভাষাও। পাহাড়ের নিজস্ব ভাষাগুলোর এমন বিপন্ন অবস্থা দেখে কাজ শুরু করেন ইয়াং আন। ভাষা চর্চায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করা এই যুবক ম্রো ভাষায় লেখেন 34টি বই, তৈরি করেছেন স্কুল পাঠাগার। পাড়াবাসীদের সাথে যোগাযোগ করে আমরা ইতিমধ্যে 2009 সালে ডিম পাহাড়ে সর্বপ্রথম পুরো হোস্টেল বানিয়েছি। এরপরে গত জানুয়ারি 19 তারিখে একটা হোস্টেল হলো টঙ্গাপট্টি আরংমানয়, এবং গত বছর রেংমিটচা ভাষা একটা ক্লাস চালু হলো। ইয়াং আংকে নিয়ে গর্বিত এখন ম্রো সম্প্রদায়। তার ভাষা রক্ষার সংগ্রাম তরুণ প্রজন্মরা ছড়িয়ে দিতে চায় পাহাড়ের প্রতিটি কোণায়। রেংমিটচা ভাষা হারিয়ে যাচ্ছে প্রায় বিলুপ্ত পথে, এবং সাথে সাথে ম্রো ভাষাও কিন্তু তার কোনো ব্যক্তিক্রম নয়, হারিয়ে যাচ্ছে দিনের পর দিন। কিন্তু সে ভাষা রক্ষার্থে যে ইয়াং ম্রো কাজ করছে ভাষা নিয়ে এবং ম্রো ভাষা নিয়ে, আমরা সেই কাজে প্রশংসা করি। তিনি এখন চেষ্টা করে যাচ্ছেন যে আমাদের বর্ণমালা, ইতিহাস এবং ঐতিহাসিক সাংস্কৃতিক সব কিছুকে তুলে ধরার। সরকারি বেসরকারিভাবে তাকে সহযোগিতা দেওয়ার জন্য, আরও উৎসাহিত করার জন্য, আরও ব্যাপক আকারে কাজ করার জন্য সহযোগিতা করা প্রয়োজন। পাহাড়ের লেখক ও গবেষকরা বলছেন, প্রান্তিক জনগোষ্ঠীর ভাষা রক্ষায় এখনই সরকারকে উদ্যোগ নিতে হবে, তা না হলে বিপন্নের মুখে পড়ে অচিরেই হারিয়ে যাবে অনেক ভাষা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, এইমাত্র খবরে পাওয়া জানা গেছে 27তম বিসিএস এ নিয়োগ বঞ্চিত 1137 জনকে নিয়োগ দিতে নির্দেশনা দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে 17 বছর পর নিয়োগ পেতে যাচ্ছেন তারা। সকালে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই রায় দিয়েছেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে নামকরণ করা 10টি প্রতিষ্ঠান স্থাপনার নাম পরিবর্তন করে আগের নাম ফিরিয়ে এনেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পাশাপাশি কয়েকটি স্থাপনা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট স্থানের নামে নামকরণের সুপারিশ করা হয়েছে। বুধবার নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়ার সভাপতিত্বে দক্ষিণ সিটির পরিচালনা কমিটির 4র্থ কর্পোরেশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভুঁয়া সহ সব বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার সাথে শান্তি আলোচনা ইস্যুতে এবার প্রকাশ্যে বিরোধে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের নেতা জেলেনস্কিকে স্বৈর শাসক বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তবে রিপাবলিকান নেতারা এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জেলেনস্কি। সতর্ক করেন, মার্কিন প্রেসিডেন্টের কথায় দেশ বিক্রি করবেন না তিনি। এর মাধ্যমে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত বিভেদ আরও বাড়ল। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। রাশিয়ার সঙ্গে লড়াইয়ে যে ইউক্রেনকে তহবিল এবং অস্ত্র দিয়ে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র, সেই মিত্রই এখন বড় শত্রু কিয়েভের কাছে। রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুদ্ধনীতি বদলে শান্তি আলোচনা শুরু করেছেন মস্কোর সঙ্গে। এ নিয়ে দ্বন্দ্ব লেগেছে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে। ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির 5 বছর মেয়াদ শেষ হয়ে গেছে। তাই নির্বাচন ছাড়া তার এখন ক্ষমতায় থাকা স্বৈর শাসকের শামিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় সাড়া না দিলে ইউক্রেন টিকে থাকবে না বলে জেলেনস্কিকে সতর্ক করেছেন ট্রাম্প।
জেলেনস্কি একজন নির্বাচনবিহীন স্বৈরাচার। তিনি দ্রুত এগোলে ভালো হবে, নইলে তার শাসনের জন্য কোনো দেশ থাকবে না। $350 বিলিয়ন খরচ করেও রাশিয়ার সাথে যুদ্ধে কখনো জেতা যাবে না। আমি ইউক্রেনকে ভালোবাসি, কিন্তু জেলেনস্কি ভয়াবহ কাজ করে চলেছেন। তার দেশ ধ্বংস হয়ে গেছে, লাখ লাখ মানুষ অপ্রয়োজনে মারা গেছে। জেলেনস্কি একজন সফল কৌতুক অভিনেতা, ভালো শাসক নন। ইউক্রেনে 2019 সালে নির্বাচনে প্রেসিডেন্ট হয়েছিলেন জেলেনস্কি। এর 3 বছরের মাথায় 2022 সালে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ায় দেশটি। গত বছর জেলেনস্কির প্রেসিডেন্সির মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু যুদ্ধ চলমান থাকায় চলছে সামরিক শাসন। ফলে মেয়াদ শেষ হলেও প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন জেলেনস্কি। যুদ্ধ চলার সময় নির্বাচনের আইনি বাধ্যবাধকতা নেই দেশটিতে। তাই ইউক্রেনে স্বৈরশাসন নিয়ে ট্রাম্পের ওই বক্তব্যের সমালোচনা করেছেন জেলেনস্কি। ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের জগতে বাস করছেন। আমি তার কথায় দেশ বিক্রি করে দিতে পারি না। ইউক্রেনের প্রাকৃতিক সম্পদের কোনো চুক্তি তখনই সই হবে যখন এটি শুধু অর্থনৈতিক স্বার্থ রক্ষা করবে না, বরং ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনার লক্ষ্যে চলতি মাসেই রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। গাজা বিক্রির জন্য নয়, জনগণের বাস্তুচ্যুতির যে কোনো পরিকল্পনাও প্রত্যাখ্যান করে ফিলিস্তিন। পশ্চিম তীরের রামাল্লায় ফাতাহর কেন্দ্রীয় কমিটির একটি সভায় নতুন মার্কিন প্রশাসনের প্রতি এভাবেই ক্ষোভ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বার্তা সংস্থা আনাদুলু জানায়, ভাষণে গাজা, পশ্চিম তীর বা জেরুজালেম সহ ফিলিস্তিনের কোনো অংশের ব্যাপারে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে অংশ নিয়েও তিনি ফিলিস্তিনিদের পক্ষ থেকে একই কথা বলেছেন। একই সাথে সংকট সমাধানে রাজনৈতিক পদক্ষেপ, আন্তর্জাতিক বৈধতা এবং আরব শান্তির উদ্যোগকে মেনে চলার গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি। এবারে পার্টেক্স খেলার খবর। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিকেলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে ভাবছে না তারা, নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য নিয়েই খেলবেন। অন্যদিকে ভারতের মিশন তৃতীয় শিরোপা জয়। দুবাইয়ে বিকেল 3টায় শুরু হবে খেলা। ম্যানচেস্টার সিটিকে বিদায় করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে উঠেছে রিয়াল মাদ্রিদ। হ্যাট্রিক করেছেন ফ্রেঞ্চ ফুটবলার কিলিয়ান এমবাপে। প্লে অফের দ্বিতীয় লেগে পেপ গার্দিওলার দলের বিপক্ষে 3-1 গোলে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল। নকআউট পর্বে জায়গা করে নিয়েছে পিএসজি, পিএসভি আর বরুশিয়া ডর্টমুন্ডও। রিপোর্ট করছেন এস এম আশরাফ। কখনো কখনো সাদুরই বাস্তবতা মেনে নিতে হয়। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যানচেস্টার সিটিকে তাই করতে হলো। স্প্যানিশ ক্লাবের দাপটের সামনে এদিন দাঁড়াতেই পারেনি পেপ গার্দিওলার শিষ্যরা। প্রথম লেগে 3-2 গোলে পিছিয়ে থাকা কেভিন ডি ব্রুইনেদের অবিশ্বাস্য কিছু করতে হতো, কিন্তু বার্নাব্যুতে 4 মিনিটেই কিলিয়ান এমবাপ্পে আভাস দিয়ে দেন তেমন কিছু হচ্ছে না। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকাকে আটকানোর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না সিটি রক্ষণ। তাতে 33 মিনিটে ব্যবধান বাড়ান এমবাপ্পে। বিরতির পরও নাটকীয় কিছু করতে পারেনি ইংলিশ ক্লাবটি। উল্টো 61 মিনিটে হ্যাট্রিক আদায় করে প্রতিপক্ষের হারের বেদনা আরো বাড়িয়ে দেন ফ্রেঞ্চ স্ট্রাইকার। 2 লেগ মিলিয়ে 6 দিয়ে পিছিয়ে থাকা দলটি দ্বিতীয়ার্ধের শেষ দিকে খেলায় ফেরার চেষ্টা করে। শেষ পর্যন্ত নিকো গঞ্জালেস 1 গোল শোধ দিয়ে হারের ক্ষতে সামান্য প্রলেপ এঁকে দেন। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অজ্ঞাত 400 জনের বিরুদ্ধে মামলা। রাতভর মোমবাতি মিছিল, ক্যাম্পাসে আজ বিক্ষোভ ও লাল কার্ড প্রদর্শনের ঘোষণা। 2018 সালের বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা 33 জেলা প্রশাসককে ওএসডি করল সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন।
জয়পুরহাটে সরকারি গুদামে চাল বিক্রির চুক্তি করেনি 7টি রাইস মিল, কালো তালিকাভুক্ত করে সবার লাইসেন্স বাতিল, বিপাকে মিল মালিকরা। এবং রাঙামাটির পাহাড়ি অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম ব্যাহত, নিজস্ব ভাষায় প্রণীত পাঠ্য বই দেওয়া হলেও নেই প্রশিক্ষিত শিক্ষক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।